হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আগের দিন যে ক্লাসটা করেছিলাম সেটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশান, মানে শূন্য ক্রম যে রিঅ্যাকশান, সেই রিঅ্যাকশানের আমরা রেট ইকুয়েশন বার করেছিলাম, তার কিছু গ্রাফ করেছিলাম, তার হাফ লাইফ বার করেছিলাম বা শেষ হওয়ার প্রয়োজনীয় সময় বার করেছিলাম। এই রেট ইকুয়েশনের এই পার্টগুলো আমরা আগের দিন করেছিলাম। এটা হচ্ছে ফার্স্ট, মানে জিরো অর্ডার রিঅ্যাকশান, মানে শূন্য ক্রম বিক্রিয়া। আজ আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান, প্রথম ক্রম বিক্রিয়া। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া কাকে বলে? না, প্রথম ক্রম বিক্রিয়া হচ্ছে যে বিক্রিয়ায় বিক্রিয়ক হার বিক্রিয়কের গারত্বের এক ঘাতের সঙ্গে সমানুপাতিক। কি বললাম? যে বিক্রিয়ায় বিক্রিয়ার হার বিক্রিয়কের গারত্বের এক ঘাতের সঙ্গে সমানুপাতিক, তাকে বলা হয় ফার্স্ট অর্ডার রিঅ্যাকশান, প্রথম ক্রম বিক্রিয়া। এখন এই যে প্রথম ক্রম বিক্রিয়া, বা আরেকভাবে বলা যায় যে কোনো বিক্রিয়ার পরীক্ষালব্ধ হার প্রকাশক সমীকরণে বিক্রিয়কগুলোর গারত্বের ঘাতের সমষ্টি যদি এক হয় তাহলেও তুমি তাকে প্রথম ক্রম বিক্রিয়া কিন্তু বলতে পারো। ঠিক আছে? তো এবার আমরা করব প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ প্রতিষ্ঠা করো। ঠিক আছে? তো এটা একটু তোমাদের আমি বলছি, লিখে নিতে হবে সবাইকে, যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবক, আমরা যেমন আগের দিন আলোচনা করেছিলাম শূন্য ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের ইকুয়েশন, এখন আমরা আলোচনা করব প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের ইকুয়েশন আমরা নির্ণয় করব। ঠিক আছে? এটা লিখে নাও যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ প্রতিষ্ঠা করো, এটা তোমরা লিখে নাও। আচ্ছা, তো প্রথম ক্রম বিক্রিয়ার যে হার ধ্রুবকের আমরা সমীকরণ প্রতিষ্ঠা করব, ধরো লেখো, ধরি শুরুতে বিক্রিয়কের গারত্ব ছিল এ। এটা হচ্ছে ইনিশিয়াল, একদম শুরুতে বিক্রিয়কের গারত্ব ছিল এ। আচ্ছা, তারপর লেখো, তাহলে লিখলে ধরি শুরুতে বিক্রিয়কের গারত্ব ছিল এ। বা তার আগে একটা কথা লিখে নাও যে একটি প্রথম ক্রম বিক্রিয়া হলো এ, অ্যারো দিয়ে লেখো বি। এটা লেখো আগে, যে ধরি একটি প্রথম ক্রম বিক্রিয়া হলো এ, অ্যারো দিয়ে বি, এখান দিয়ে শুরু করো। ধরি একটি প্রথম ক্রম বিক্রিয়া হলো এ, অ্যারো দিয়ে বি, এইটা। তারপর লেখো যে ধরি বিক্রিয়াটির শুরুতে বিক্রিয়কের গারত্ব ছিল এ, একদম ইনিশিয়াল কনসেন্ট্রেশন, শুরুতে বিক্রিয়কের গারত্ব ছিল এ, একটা ইউনিট দিয়ে দাও, মোল পার লিটার। ধরি শুরুতে বিক্রিয়কের গারত্ব ছিল এ মোল পার লিটার। টি সময় পর বিক্রিয়কের গারত্ব, টি সময় পর বিক্রিয়কের গারত্ব এক্স মোল পার লিটার হ্রাস পায়। টি সময় পর বিক্রিয়কের গারত্ব এক্স মোল পার লিটার হ্রাস পায়। তাহলে শুরুর গারত্ব ধরে নিয়েছো এ মোল পার লিটার, টি সময় পর বিক্রিয়কের গারত্ব হ্রাস পায় এক্স মোল পার লিটার। তাহলে এবার লিখবে, অতএব টি সময় পর বিক্রিয়কের গারত্ব হয় এ মাইনাস এক্স মোল পার লিটার। টি সময় পর বিক্রিয়কের গারত্ব হয় এ মাইনাস এক্স মোল পার লিটার। দেখো তাহলে কি বললাম শুরু থেকে, একটা প্রথম ক্রম বিক্রিয়া ধরে নিলাম এ, অ্যারো দিয়ে বি, একটা প্রথম ক্রম বিক্রিয়া, এটা ধরে নিলাম। ক্রম তো যেন পরীক্ষালব্ধ ফল। তারপর বললাম শুরুতে বিক্রিয়কের গারত্ব ছিল এ মোল পার লিটার, এটা হচ্ছে বিক্রিয়কের শুরুর গারত্ব ছিল এ মোল পার লিটার। টি সময় পর বিক্রিয়কের গারত্ব কতটা কমে গেল বলেছো? এক্স মোল পার লিটার কমে গেল, কারণ বিক্রিয়া যখন চলবে তখন বিক্রিয়কের গারত্ব আস্তে আস্তে হ্রাস পাবে জানো। তাহলে বিক্রিয়কের গারত্ব বললাম কতটা হ্রাস পেল, না বিক্রিয়কের গারত্ব হ্রাস পেল এক্স মোল পার লিটার। তাহলে টি সময় পর বিক্রিয়কের গারত্ব হলো কত, না টি সময় পর বিক্রিয়কের গারত্ব হলো এ মাইনাস এক্স মোল পার লিটার। এইবার
আগের ক্লাসে যখন আমরা জিরো অর্ডার রিঅ্যাকশন পড়েছিলাম বা শূন্য ক্রম বিক্রিয়া পড়েছিলাম, সেটা একটু জিনিসটা চিন্তা করো। সেখানে শুরুর গারত্ব ছিল A0 আর টি সময় পর গারত্ব ছিল A। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো। তাহলে এই যে শূন্যক্রম বিক্রিয়ায় যেটা শুরুর গারত্ব A0 ধরেছিলাম, আমরা শুরুর গারত্ব ধরেছি A আজকে। এই যে ওর সেটা জিরো অর্ডার রিঅ্যাকশনে যেটা A0 ধরেছিলাম, আজ আমরা A ধরেছি। টি সময় পর বিক্রিয়কের গারত্ব ধরেছিলে A, এখানে টি সময় পর বিক্রিয়কের গারত্ব হবে A মাইনাস এক্স। কমে যাচ্ছে এক্স, হচ্ছে কত A মাইনাস, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে টি সময় পর বিক্রিয়কের গারত্ব A মাইনাস এক্স মোল পার লিটার। এবার তুমি আগের দিনের কথাটা চিন্তা করো। তুমি আগের দিন বলেছিলে dA বাই ডিটি ভ্যারাইজেস অ্যাজ A টু দি পাওয়ার 0। কেন বলেছিলে এটা ডি মাইনাস? dA বাই ডিটিটা বলতে পারো বিক্রিয়ার হার, এই এটা হচ্ছে বিক্রিয়কের গারত্ব A, তার 0 পাওয়ারের সঙ্গে বা 0 ঘাতের সঙ্গে সমানুপাতিক, কারণ শূন্যক্রম বিক্রিয়া। কিন্তু আজকের কি বলবে, যেহেতু এটা প্রথম ক্রম বিক্রিয়া, তাই বলবে dA বাই ডিটি ভ্যারাইজেস অ্যাজ A টু দি পাওয়ার 1 বলে আমি আর কিছু লিখলাম না, কারণ এটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন। তাহলে এই যে তুমি বলছো এর গারত্ব মানে কিন্তু আমাকে এইটা বসাতে হবে। চিন্তা করো, A0 প্রাথমিক গারত্ব, সেটা তো A, কিন্তু আমি হার মাপছি কখন? হার মাপছি এই যখন গারত্ব A, এরপর আমি হার মাপা শুরু করেছি। যখন হার মাপবো সেই হারটা তখনকার গারত্বের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে আমি যেহেতু এর পরে হার মেপেছি, তাহলে এই গারত্বটা, এই হারটা হবে এই গারত্বটার সঙ্গে সমানুপাতিক, তাই এই গারত্বের সঙ্গে সমানুপাতিক লিখেছি। এটা প্রথম ক্রম বিক্রিয়া। সমান করার জন্য তুমি বলেছো dA বাই ডিটি সমান K ইন্টু A, যেটা হচ্ছে হার ধ্রুবক। এই ইকুয়েশনটা এখন তুমি চিন্তা করো, এই যে dA বলে যাকে আমি বলছি, এই dA এর জায়গায় তাহলে আমি লিখবো কোনটা বলো? A মাইনাস এক্স। ঠিক আছে, তাহলে এবার বলতে পারো, লেখো বিক্রিয়ার হার সমীকরণ মাইনাস ডি অফ এই dA মাইনাস dA বাই ডিটি। এটাকে আমি লিখছি না, এর পরিবর্তে এই যে এটা লিখেছো, এই এটা মানে কখনকার গারত্ব? এখানে A মাইনাস এক্স, টি সময় পরের গারত্ব। তাহলে ডি অফ A মাইনাস এক্স বাই ডিটি সমান K ইন্টু A মাইনাস এক্স। তাহলে মাইনাস ডি অফ A মাইনাস এক্স বাই ডিটি সমান K ইন্টু A মাইনাস এক্স। চিন্তা করে দেখো, যেটা আগের দিন dA বাই ডিটি ছিল, এই A এর গারত্বর জায়গায় A এর গারত্ব বসিয়ে দিলাম। আমি এখানকার এই যে যখন শুরুর গারত্ব এই যে ছিল, আমি এই সময় হার মাপিনি। এই সময় যদি হার মাপতাম, সেই হারটা এই গারত্বটার সঙ্গে সমানুপাতিক হবে। ভরক্রিয়া সূত্রে বলা আছে যে বিক্রিয়ার হার বিক্রিয়কের গারত্বের সমানুপাতিক, কিন্তু বিক্রিয়কের কোন গারত্বের সমানুপাতিক সেটা বলা আছে, যে মুহূর্তে তুমি হার মাপবে সেই মুহূর্তের গারত্বের সঙ্গে সমানুপাতিক হবে। তাহলে আমি হার মেপেছি এইখানে, টি সময় পর গারত্ব লয়ে, এরপর আমি হার মেপেছি। তাহলে যে হারটা মাপবো সে হারটা এই গারত্বের সঙ্গে সমানুপাতিক, সেই গারত্ব মানে আমরা প্রথম ক্রমে ধরে নিয়েছি A মাইনাস এক্স। তাহলে এখানে যেটা A আছে মানে A মাইনাস এক্স, এই এর গারত্ব মানে A মাইনাস এক্স। তাহলে এটা আমি মুছে দিচ্ছি। তাহলে তুমি লিখলে হার সমীকরণ মাইনাস ডি অফ A মাইনাস এক্স বাই ডিটি সমান K অফ A মাইনাস এক্স। এইবার বলো dA বাই ডিটি, A কনস্ট্যান্ট, এ যদি কনস্ট্যান্ট হয় তাহলে এই dA বাই ডিটি মানে এর ডেরিভেটিভ কত হবে? 0 হবে। তার মানে তাহলে মাইনাস dA বাই ডিটি, এটা 0 আমি আর লিখছি না। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আমি কি লিখতে পারি বলো? और dA বাবা dx বাই ডিটি সমান K ইন্টু A মাইনাস এক্স। ব্র্যাকেটে কি লিখে দেবে? A কনস্ট্যান্ট, তাই dA বাই ডিটি সমান 0, এটা ব্র্যাকেটে লিখে দেবে। যেহেতু কনস্ট্যান্ট তাই কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0 হয়। dA বাই ডিটি সমান 0। আচ্ছা,
তাহলে ডিএক্স বাই ডিটি সমান কে ইন্টু এ মাইনাস এক্স হলো এটা। এইবার সাইড চেঞ্জ করলে এবার লেখো উভয় পক্ষে সমাকলন করে পাই, ইন্টিগ্রেটিং বোথ সাইডস, উভয় পক্ষে সমাকলন করে পাই। উভয় পক্ষে সমাকলন করে পাই ডিএক্স বাই এ মাইনাস এক্স সমান কে ইন্টিগ্রেশন অফ ডিটি। এই ডিএক্স বাই এ মাইনাস এক্স ইন্টিগ্রেশন হবে মাইনাস লগ ই বেজের লগ এ মাইনাস এক্স সমান ডিটির ইন্টিগ্রেশন টি, আর সিকে বলো সমাকলন ধ্রুবক। তাহলে লগ অফ এ মাইনাস এক্স সমান হলো কে টি প্লাস সি। এটা দাও তোমরা 1 নং সমীকরণ। তাহলে এগুলো আমি মুছে দিচ্ছি, এগুলো আমাদের খাতায় লেখা আছে, ঠিক করে লিখে নেবে যে বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্ব এ ধরেছি, টি সময় তো বিক্রিয়া যদি হয় তাহলে বিক্রিয়কের গাঢ়ত্ব ক্রমশ কমবে, টি সময় বিক্রিয়কের গাঢ়ত্ব এক্স মোল পার লিটার কমে গেল, তাহলে টি সময় পর থাকলো কত ছিল এ, কমে গেল এক্স, থাকলো এ মাইনাস এক্স। তাহলে এই পর্যন্ত মুছে দিলাম। আচ্ছা, এবার কন্ডিশন অ্যাপ্লাই করো, লেখো যখন টি ইজ ইকাল টু 0 তখন এক্স ইজ ইকাল টু 0। কেন চিন্তা করে দেখো, টি যখন 0 তখন এক্স 0 হবে। তার কারণটা কি? টি যখন 0 তখন এক্স সমান হবে 0। কারণটা হচ্ছে টাইম যখন স্টার্ট হয়নি তখন একটুও ভাঙবে না, এক্স মানে তো যেটা ভেঙে যাচ্ছে। তাহলে যদি টাইম 0 হয় মানে বিক্রিয়াটা শুরুই হয়নি, তাহলে একটুও ভাঙবে না, একটুও যদি না ভাঙে এক্স তো যেটা ভেঙে যাচ্ছে, তাই আমরা এক্সটাকে 0 বসিয়ে দিচ্ছি, যেহেতু টি 0 তাই আমরা এক্সটাকে 0 বসিয়ে দিয়েছি। তাহলে এবার এখানে আমি যদি বসাই টি 0 আর এক্স 0 1 নম্বর সমীকরণে বসাই, এক্স যদি 0 বসাই তাহলে বাঁদিকে পড়ে থাকবে দেখো মাইনাস লগ অফ এ, এক্সটা 0 তাহলে মাইনাস লগ এ থাকবে, এটা 0। টি যদি 0 হয় তাহলে কেটিটা থাকবে না, সমান সি থাকবে। লক্ষ্য করো, তাহলে মানে কি আমরা কন্ডিশন অ্যাপ্লাই করে কার মান পেয়ে গেলাম? ওই কনস্ট্যান্ট সমাকলন ধ্রুবক ইন্টিগ্রেটিং কনস্ট্যান্টের মান পেয়ে গেলাম, আমরা সি এর মানটা পেয়ে গেলাম। এইবার লেখো সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই, লিখে নাও সি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। সি এর জায়গায় শুধু মাইনাস লগ এ বসিয়ে দিলাম, দেখো যা ছিল তাই লিখেছি, শুধু সি এর জায়গায় মাইনাস লগ এ বসিয়ে দিলাম। লগ এ মাইনাস লগ অফ এ মাইনাস এক্স, তাহলে লগের নিয়মে বলা যায় লগ অফ এ বাই এই কেটি, লগ অফ এ মাইনাস এক্স বাই কেটি। আচ্ছা, কেটিটাকে বাঁদিকে নিয়ে আসলাম। এই এটাকে সাইড চেঞ্জ করে দিলাম। তাহলে এই যে কে বেরিয়ে গেল, কে হচ্ছে এই প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবককে আমরা কে বলতে পারি, এই যে কে। তাহলে এই যে কেটা বেরিয়ে গেল, কেটা তার মানে দেখো 1/t লগ অফ এ বাই এ মাইনাস এক্স, তার মানে এটাই হচ্ছে হার ধ্রুবকের সমীকরণ, এটা ই বেজের লগ। এবার যদি আমি 10 বেজের লগ দিয়ে করি, তাহলে এখানে আমি 10 বেস করতে গেলে, ই বেস থেকে 10 বেস করতে গেলে তোমাকে
2.303 দিয়ে গুণ করতে হবে। তাহলে কে সমান এটাও বলতে পারো, দেখো সরি এটা ই বেস ছিল 10 বেস, ই বেস থেকে 10 বেস করতে গেলে তুমি 2.303 দিয়ে গুণ করে দেবে। তাহলে এই দুটোই বলতে পারো প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। আগের দিন আমরা শূন্য ক্রম বিক্রিয়া পেয়েছিলাম হার ধ্রুবকের সমীকরণ, ভেবে থাক এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ। আগের দিন আমরা কি পেয়েছিলাম? কে সমান a0 - a/t। সে a0 বিক্রিয়কের একদম শুরুর গারত্ব ছিল, এ হচ্ছে টি সময় পরের গারত্ব ছিল, টি ছিল। এটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ হচ্ছে এইটা, কে সমান এত/টি লগ অফ, ইকুয়েশনটা করে লাগবে সবাই। আচ্ছা, এরপর লেখো অর্ধায়ুর সমীকরণ। এরপর লেখো অর্ধায়ুর সমীকরণ। আগের দিন আমরা যে অর্ধায়ু পড়েছিলাম a0/2কে, সেটা কোন ক্রম বিক্রিয়ার জন্য পড়েছিলাম বলো? সেটা আমরা পড়েছিলাম শূন্য ক্রম বিক্রিয়ার জন্যে। এখন আমরা অর্ধায়ু পড়ব কার জন্য? এখন আমরা অর্ধায়ু পড়ব প্রথম ক্রম বিক্রিয়ার জন্যে, আমরা অর্ধায়ুটা আলোচনা করব। আগের দিন আমরা পড়েছিলাম শূন্য ক্রম বিক্রিয়ার জন্যে। এবার লেখো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণ। আচ্ছা, আচ্ছা তাহলে শূন্য ক্রম এই লেখো প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণ। আমরা অর্ধায়ু কাকে বলে আগের দিন আলোচনা করেছিলাম। যে সময় বিক্রিয়কের যা প্রাথমিক গারত্ব ছিল তার অর্ধেক বিভাজিত হবে। যদি অর্ধেক বিভাজিত হয় তাহলে থাকবে কতটা চিন্তা করো, তাহলে বাকি অর্ধেক থাকবে, সেই টাইমটাকে তোমরা বলবে অর্ধায়ু। আচ্ছা, তাহলে এই ইকুয়েশনগুলো কিন্তু প্রচুর কাজে লাগবে। আমি অর্ধায়ুর সমীকরণ এখান থেকে, তাহলে যদি অর্ধায়ুর সমীকরণ বলে, শুধু তোমাকে অর্ধায়ুর সমীকরণ বলে, তাহলে তুমি শুরু করবে যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণটি হলো বলে এই সমীকরণটা লিখবে প্রথমেই, যে প্রথম ক্রম বিক্রিয়ার। তাহলে আমরা এখন কার সমীকরণ বার করছি? প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণ বার করছি। এই অর্ধায়ুর সমীকরণ বার করতে গেলে তোমাদের প্রথম কাজটা কি হবে না? প্রথম কাজটা হবে এই যে হার ধ্রুবক আছে, হার ধ্রুবকের সমীকরণটা লিখে নেওয়া। অর্থাৎ লেখো প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণটি হলো, এই প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণটি হলো বলে এই সমীকরণটা লেখো। ঠিক আছে, এই সমীকরণটা লিখলে তারপর লেখো যখন টি সমান টি হাফ, মানে টাইমটা যখন অর্ধায়ুর টাইম, তখন এক্স সমান a/2। দেখো বুঝলে কি না? এক্স মানে কি? যেটা ভেঙে যাচ্ছে যে পরিমাণ বিক্রিয়ক। তা অর্ধায়ু মানে কি? যতটা বিক্রিয়ক ছিল তার অর্ধেকটা ভেঙে যাবে যে সময়, সেটাকে আমরা বলবো তার অর্ধায়ু। তাহলে বলো তো, যদি টি সমান টি হাফ হয় তখন এক্স সমান a/2, তখন এক্স মানে কি? যেটা ভেঙে যাচ্ছে, সেই ভাঙাটা কতটা ভাঙবে না? শুরুতে যা গারত্ব ছিল তার অর্ধেকটা ভাঙবে। তা শুরুর গারত্ব তোমরা ধরেছিলে এ, অর্ধায়ুর টাইমে ঠিক তার হাফ ভাঙবে। তাহলে এক্স সমান হবে a/2। তাহলে এটাই হচ্ছে যে টাইম যখন টি হাফ তখন এক্স সমান হবে a/2। এটা হচ্ছে অর্ধায়ুর টাইম, টাইমটা হচ্ছে অর্ধায়ু, তখন এক্স মানে যেটা ভাঙছে /2। তাহলে এই দুটো মান আমি এই ইকুয়েশনটায় বসিয়ে দিচ্ছি, কারণ আমরা শুরুতেই তোমাদের বলেছিলাম লিখবে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণটি হলো বলে এই পর্যন্ত লিখে নেবে। এবার আমি মান বসাচ্ছি, এই টিটা বাঁদিকে বসাচ্ছি, কারণ আমাকে বলেছে অর্ধায়ু মানে একটা সময় বার করতে, তাই সময়টাকে আমি বাঁদিকে নিয়ে আসছি। এই টিটার জায়গায় বসাচ্ছি, দেখো টি হাফ সমান 2.303/k, এই কেটা এখানে রাখলাম, লগ অফ এক্সের জায়গায় তুমি বসিয়ে দিলে a/2। তাহলে টি হাফ সমান
এটা a-a/2, তার মানে 2a/2। যদি তুমি এবার 2a/2 করে উল্টে দাও তাহলে পড়ে থাকবে log 2। আর log 2 এর মান হচ্ছে 0.301। তাহলে দেখো অর্ধায়ু সমীকরণটা কি দাঁড়ালো, t-half সমান হলো 0.693/k। এটাই হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণ। এটাই হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণ। তো এই যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ুর সমীকরণ পেলে আগের দিন কি পেয়েছিলে বল? আগের দিন পেয়েছিলে t-half সমান a0/2k, এটা শূন্য ক্রমে পেয়েছিলে। আর এইটা কি পেলে? প্রথম ক্রমে পেলে। লক্ষ্য করো এখানে কিন্তু বিক্রিয়কের প্রাথমিক গারত্ব আছে, তাই শূন্যক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক গারত্বের সঙ্গে সমানুপাতিক। এখানে কিন্তু দেখো বিক্রিয়কের কোনো প্রাথমিক কোনো গারত্ব নেই। যেহেতু বিক্রিয়কের কোনো গারত্ব নেই তাহলে তুমি বলতে পারো যে শূন্য, কারণ এই সমীকরণে গারত্বের কোনো রাশি নেই। তাহলে এখান থেকে তুমি সিদ্ধান্তে আসতে পারো যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক গারত্বের ওপর নির্ভর করে না। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক গারত্বের ওপর নির্ভর করে না, এখান থেকে তুমি বলতে পারো। এই যে আমি লাস্ট লাইনটা বললাম, এটাও যদি তোমাকে একটা কোশ্চেন করা হয় যে দেখাও যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক গারত্বের ওপর নির্ভর করে না, তাহলে তুমি এই প্রথম ক্রম বিক্রিয়া ঠিক এখান থেকে শুরু করে যেরকমভাবে বললাম অর্ধায়ুর সমীকরণটা তৈরি করবে, করে বলবে এই সমীকরণে গারত্বের কোনো রাশি নেই, তাই প্রথম ক্রম অর্ধায়ু বিক্রিয়কের গারত্বের ওপর বা বিক্রিয়কের প্রাথমিক গারত্বের ওপর নির্ভর করে না। কিন্তু উষ্ণতার ওপর নির্ভর করবে। তুমি চিন্তা করো, কারণ উষ্ণতার উপর কেন নির্ভর করবে? এই যে কে আছে, টেম্পারেচার যদি বাড়াও তাহলে এই কে বৃদ্ধি পাবে, আর কে যদি বৃদ্ধি পায় তাহলে t-half এর মান কমে যাবে। তাহলে অর্ধায়ু কিন্তু উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতিক, উষ্ণতা যত বাড়বে অর্ধায়ু তত কমবে, কারণ উষ্ণতা বাড়লে রিয়াকশনের রেট বাড়বে। রিয়াকশনে যদি রেট বাড়ে তাহলে অর্ধেকটা ভাঙতে সময় কি লাগবে? অর্ধেকটা ভাঙতে সময় কম লাগবে। সেই জন্য উষ্ণতা বাড়লে অর্ধায়ুর মান কিন্তু কমে যাবে। তাহলে t-half সমান 0.693 বা এটা হচ্ছে অর্ধায়ুর সমীকরণ। তো এই সমীকরণ থেকে তোমরা একটা গ্রাফ এঁকে নাও যে প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু এবং বিক্রিয়কের প্রাথমিক গারত্বের লেখচিত্র লেখো। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু ও বিক্রিয়কের প্রাথমিক গারত্বের লেখচিত্র লিখে নাও। প্রথম ক্রম বিক্রিয়ার অর্ধায়ু এবং বিক্রিয়কের প্রাথমিক গারত্বের লেখচিত্র। এই এক্স অক্ষ বরাবর নিলাম বিক্রিয়কের প্রাথমিক গারত্ব, বিক্রিয়কের প্রাথমিক গারত্ব, আর ওয়াই অক্ষ বরাবর নিলাম t-half। তুমি চিন্তা করো এখানে গারত্বের কোনো রাশি নেই, আর যেহেতু গারত্বের কোনো রাশি নেই তাহলে অর্ধায়ু এই প্রাথমিক গারত্বের ওপর নির্ভর করবে না। তাহলে লেখচিত্রটা তাহলে এক্স অক্ষের সঙ্গে সমান্তরাল হবে, কারণ প্রাথমিক গারত্ব যাই হোক না কেন অর্ধায়ুর মান এখান থেকে বাড়বেও না, অর্ধায়ুর মান কমবেও না। এই তো তুমি চিন্তা করে দেখো, এইটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়ার বিক্রিয়কের গারত্বের সঙ্গে অর্ধায়ু লেখচিত্র, কারণ গারত্ব যাই হোক না কেন অর্ধায়ুর মানের কোনো পরিবর্তন হবে না। 100 গ্রাম প্রথম ক্রম বিক্রিয়ার 100 গ্রাম যদি শুরুতে নাও কোনো বিক্রিয়ক, সেটা 50 গ্রাম হতে যে সময়টা লাগবে, তুমি যদি 10 গ্রাম নাও সেটাও 5 গ্রাম হতে সময়টা কি লাগবে? একই সময় লাগবে। অর্থাৎ প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ু গারত্ব যাই না কেন, যদি 100 গ্রাম বিক্রিয়কের প্রাথমিক গারত্ব ছিল সেটা ভেঙে 50 গ্রাম হতে যদি 2 মিনিট সময় লাগে, তাহলে 10 গ্রাম যদি নিয়ে শুরু করো সেটা 5 গ্রাম হতেও সেই 2 মিনিট সময় লাগবে। এবার প্রশ্ন, 100 গ্রাম 50 গ্রাম হওয়া মানে তো 50 গ্রাম ভেঙে গেল, আর যদি 10 গ্রাম 5 গ্রাম হয়
তাহলে চিন্তা করো 5 গ্রাম ভাঙলো, তাহলে 5 গ্রাম ভাঙার জন্য যে সময় লাগছে 50 গ্রাম ভাঙার জন্য একই সময় লাগছে। কেন? তুমি যখন 100 গ্রাম নিয়ে শুরু করেছিলে, যখন তুমি 100 গ্রাম নিয়ে শুরু করেছিলে তখন বিক্রিয়ার হার অনেক বেশি ছিল, আর তুমি যখন 10 গ্রাম নিয়ে শুরু করলে তখন বিক্রিয়ার হার, কারণ বিক্রিয়কের গাঢ়ত্বের সমানুপাতিক প্রথম ক্রম বিক্রিয়ার ক্ষেত্রে, তাহলে বিক্রিয়ার হার তখন কম। তাই 100 গ্রামের ক্ষেত্রে খুব দ্রুত রিয়াকশান হচ্ছে, আর 10 গ্রাম নিয়ে শুরু করলে রিয়াকশন রেট কম হচ্ছে। তাই একই সময়ে প্রথমবার বেশি ভাঙছে, পরের বার অল্প ভাঙছে, যেহেতু হার বেড়ে যাচ্ছে আর পরে হার কমে যাচ্ছে। তাহলে প্রথম ক্রম বিক্রিয়ার এটাকে বলে অর্ধায়ু সমীকরণ। ভালো করে দেখে রাখবে, কোশ্চেনটা হচ্ছে প্রথম ক্রম বিক্রিয়া অর্ধায়ু বিক্রিয়কের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে না। এই ইকুয়েশনটা থেকে তোমাকে বলে দিতে হবে নির্ভর করে না, ঠিক আছে। এবার পরেরটা লেখো, প্রথম ক্রম বিক্রিয়া শেষ হতে হওয়ার প্রয়োজনীয় সময়। প্রথম ক্রম বিক্রিয়া শেষ হওয়ার প্রয়োজনীয় সময়। তো প্রথম ক্রম বিক্রিয়া শেষ হওয়ার প্রয়োজনীয় সময়। আচ্ছা দেখো, তোমরা ওই জায়গা থেকেই শুরু করবে যে প্রথম ক্রম বিক্রিয়ার হার ধ্রুবকের সমীকরণ কে সমান 2.03/t যদি এটাকে আমি ই বেসে করি, তাহলে আমার কাজ হচ্ছে ই বেস করতে গেলে এইটা তুলে দেবো, এইটা তুলে দেবো, তাহলে এটাকে আমি ই বেসের করতে পারি। তাহলে এখান থেকে বলতে পারি কেটি, দুদিকে যদি মাইনাস করে দিই, এদিকেও মাইনাস করে দিই, এদিকেও মাইনাস করে দিই, তাহলে মাইনাস লগ হবে, এইটা মানে এটা উল্টে যাবে, বুঝতে পারছো। তাহলে লগ মাইনাস কেটি ই টু দি পাওয়ার মাইনাস কেটি। লগ তুলে দিলে এই বেসটা দিকে বেস হয়ে যায়, এই বেসটা পাওয়ারে চলে যায়। আচ্ছা, এই পর্যন্ত তুমি করলে। আচ্ছা, এবার তোমাকে ভাবতে হবে যে এইটা তো আমি বললাম প্রথম ক্রম বিক্রিয়া, তো প্রথম ক্রম বিক্রিয়া শেষ হতে গেলে কত সময় লাগবে। আচ্ছা, প্রথম ক্রম বিক্রিয়া শেষ হওয়ার অর্থ হচ্ছে, দেখো ওই যে তুমি বললে টি সময় পর বিক্রিয়কের গাঢ়ত্ব হলো a-x, এই বললে। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হতে গেলে প্রশ্ন হচ্ছে কতটা ভাঙতে হবে, বা তুমি এটাও চিন্তা করে দেখো যে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হতে গেলে ওই যে টি সময় পরে যে বিক্রিয়কের গাঢ়ত্ব বললে সেই গাঢ়ত্ব থাকবে না। ধরো শুরুতে 100 গ্রাম নিলে, ধরো 10 সেকেন্ড পর 80 গ্রাম থাকলো, তাহলে 80 গ্রামটাও বিক্রিয়ক থাকলো, কিন্তু শুরুতে বিক্রিয়ক কত ছিল? 100 গ্রাম। 10 সেকেন্ড পর বিক্রিয়ক থাকলো 80 গ্রাম, তার মানে 10 সেকেন্ড পর 80টা হচ্ছে বিক্রিয়কের গাঢ়ত্ব। আরও 10 সেকেন্ড পর হয়তো বিক্রিয়ক আছে দেখলে 72 গ্রাম। এইভাবে তুমি যাচ্ছ, যেতে 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 এক সময় দেখলে বিক্রিয়কের গাঢ়ত্ব 0 হয়ে গেল। তার মানে যতটা বিক্রিয়ক ছিল পুরোটাই বিক্রিয়ার জাত পদার্থ। একটা বিক্রিয়া শেষ হওয়ার অর্থ কি? যে কোনো বিক্রিয়ক থাকবে না, পুরো বিক্রিয়কটাই বিক্রিয়া জাত পদার্থে যদি পরিণত হয় তাহলে আমরা বুঝবো বিক্রিয়াটা শেষ হয়ে গেছে। তাহলে এই যে টি সময় পর তুমি বলেছিলে বিক্রিয়কের গাঢ়ত্ব a-x, তাহলে এখান থেকে ভাবো টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব 0 হবে, ঠিক কিনা আগে চিন্তা করো। একটা বিক্রিয়া শেষ হয়নি, তার মানে বিক্রিয়ক তখনও রয়ে গেছে। আর একটা বিক্রিয়া শেষ হয়েছে মানে কি? একটা বিক্রিয়া কমপ্লিট হয়ে গেছে মানে বুঝবো কোনো বিক্রিয়ক নেই। তার মানে টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব 0 হবে, তবেই বিক্রিয়া। আর এই টি সময় পরে বিক্রিয়কের গাঢ়ত্ব তুমি ধরে নিয়েছো a-x, ঠিক করেছিল শুরুর থেকে, চিন্তা করো। তাহলে লিখবে পরে যে শূন্যক্রম বিক্রিয়া শেষ হতে গেলে a-x সমান 0 হতে হবে। চিন্তা করো, শূন্যক্রম বিক্রিয়া শেষ হতে গেলে a-x সমান 0 হতে হবে। a-xটা মানে কি? এবার তুমি যখন শুরু করবে, ধরো তোমাকে বললো যে শূন্যক্রম বিক্রিয়া শেষ হওয়ার প্রয়োজনীয় সময় কোশ্চেন করলো, শূন্যক্রম বিক্রিয়া শেষ হওয়ার প্রয়োজনীয় সময় তোমার কাছে কোশ্চেন করলো। তা শূন্যক্রম বিক্রিয়া শেষ হওয়ার প্রয়োজনীয় সময়
তুমি শুরু করলে যে প্রথম ক্রম বিক্রিয়া, যে প্রথম ক্রম বিক্রিয়ার হার্ধবাকের সমীকরণ বলে এই সমীকরণটা বসালে তুমি। এখন এই যে সমীকরণটা বসালে সেখানে কিন্তু তোমাকে সব বলে দিতে হবে যে এ মানে কি, এক্স মানে কি, টি মানে কি, এই জিনিসগুলো তোমাকে সব বলে দিতে হবে। তাহলে শূন্য এখানে সব কিছু তোমায় বলে দিতে হবে, কিন্তু শুরুতে প্রথম ক্রম বিক্রিয়ার হার্ধবাকের সমীকরণ লিখে সব বলে দিতে হবে। তাহলে a-x সমান 0, তাহলে বলতে পারো এবার এখানে a-x এর জায়গায় 0 বসে দিলাম যে শূন্য ক্রম বিক্রিয়া শেষ হতে গেলে টি সময় পর যে গাঢ়ত্ব তুমি a-x পেলে এই গাঢ়টা 0 হতে হবে। তাহলে a-x 0/a সমান e⁻ kt। তাহলে 0 বাই তাহলে e⁻ kt সমান 0, e⁻ kt সমান 0 হলে টি সমান হয় ইনফিনিটিভ। তাহলে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হতে অসীম সময়ের প্রয়োজন, বা আমরা বলতে পারি প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না। অসীম সময়ের প্রয়োজন বা প্রথম ক্রম বিক্রিয়া কখনো শেষ হয় না। তাহলে এই কোশ্চেনটা দেখে রাখবে। বলল যে টি সময় পর বা অর্ধায়ু পর, এতগুলো অর্ধায়ু পর এনতম অর্ধায়ু পর বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে? বলল এনতম অর্ধায়ু পর বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে? তুমি বলবে শুরুতে বিক্রিয়কের গাঢ়ত্ব A0 ধরে নিলে। তোমাকে বলেছে কোশ্চেনটা এনতম অর্ধায়ু পর বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে। তুমি করলে কি, ধরলে শুরুতে বিক্রিয়কের গাঢ়ত্ব A0, এটা হচ্ছে বিক্রিয়কের শুরুর গাঢ়ত্ব A0। আচ্ছা, তাহলে বলতে পারো প্রথম অর্ধায়ু পর বিক্রিয়কের গাঢ়ত্ব হবে A0/2, কারণ প্রথম অর্ধায়ু পর কতটা বিক্রিয়ক থাকবে? শুরুতে যা ছিল তার হাফ থাকবে, তাহলে A0/2। এবার বলো দ্বিতীয় অর্ধায়ু পর বিক্রিয়কের গাঢ়ত্ব হবে A0/2 তার আবার হাফ, মানে A0/4। এই A0/4 এটা সমান তুমি লিখতে পারো A0/2²। তাহলে বলো তৃতীয় অর্ধায়ু পর বিক্রিয়কের গাঢ়ত্ব হবে এই A0/4 ছিল 2² মানে 4, তার আবার হাফ মানে A0/8। তাহলে A0/8 যদি হয় তাহলে তুমি বলতে পারো A0/2³। তাহলে এবার বলো এনতম অর্ধায়ু পর বিক্রিয়কের গাঢ়ত্ব হবে A0/2n। এটা হচ্ছে এনতম অর্ধায়ু পর বিক্রিয়ক কতটা থাকবে, না বিক্রিয়ক থাকবে A0/2n। বললো একটা বিক্রিয়ার অর্ধায়ু 10 মিনিট, বলল 40 মিনিট পর কতটা বিক্রিয়ক অবশিষ্ট থাকবে। একটি বিক্রিয়ার অর্ধায়ু 10 মিনিট, 40 মিনিট পর কতটা বিক্রিয়ক অবশিষ্ট থাকবে। তাহলে অবশিষ্ট বিক্রিয়কের ফর্মুলা তো তুমি পড়েছো A0/2n। এবার বলো যার অর্ধায়ু 10 মিনিট, 40 মিনিটের মধ্যে তার মধ্যে কতগুলো অর্ধায়ু আছে? তার মধ্যে 4টে অর্ধায়ু, প্রতি 10 মিনিট অন্তর অন্তর একটা করে অর্ধায়ু হবে, যা ছিল তার হাফ হবে। তাহলে A0 এর মধ্যে কটা অর্ধায়ু? 4টে অর্ধায়ু। তাহলে A0/2⁴, তার মানে হবে A0/16। তাহলে এনতম অর্ধায়ু পর বিক্রিয়কের গাঢ়ত্ব, এখানে 4টে অর্ধায়ু পর, ধরো প্রথমে ছিল A0, তাহলে এখানে কটা? 4। ফার্স্ট অর্ধায়ু পর হবে A0/2, সেকেন্ড অর্ধায়ু পর হবে A0/4, থার্ড অর্ধায়ু পর হবে A0/8, আর ফোর্থ অধ্যায় পর হবে A0/16। তাহলে দেখো এই ফর্মুলা দিয়ে সরাসরি তুমি বার করে দিতে পারো যে কত হবে, পরপর তুমি এখান থেকে করে দিতে পারো। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম কি প্রথম ক্রম বিক্রিয়ার হার্ধবাকের সমীকরণ, সেকেন্ড শিখলাম তার অর্ধায়ুর সমীকরণ, আর থার্ড কি শিখলাম যে প্রথম ক্রম বিক্রিয়া শেষ হতে কত সময় লাগবে, আর তারপর আমরা কি শিখলাম এনতম অর্ধায়ু পর বিক্রিয়কের গাঢ়ত্ব কত হবে। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকলো, পরের ক্লাসে আবার আমরা এর পরের থেকে আলোচনা করব।